এতদিন একটা দ্বন্দ্ব ছিল যে অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে কারা পাবে না, কেউ কিছু বুঝে উঠতে পারছিল না, ভিডিও থেকেও সঠিক ইনফরমেশন দিতে পারছিল না। কিন্তু আজকে একটা নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশে কিন্তু সবটা স্পষ্ট, কারা পাবে কারা পাবে না, 3টে ঘর থাকলে পাবে কিনা, কতটা জায়গা থাকলে সে পাবে, পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, মানে স্বামী ধরুন সরকারি চাকরি করে তাহলে সে পাবে কিনা, বা কেউ যদি পেনশন পায়, পরিবারের কেউ যে অ্যাপ্লাই করছে সে নয়, ধরুন পরিবারের কেউ যদি পেনশন পায় তাহলে সে পাবে কিনা, এই সমস্ত কিছু প্রশ্ন একটা খটকা একটা দানা বাঁধছিল এতদিন, কিন্তু আর বাঁধবে না, কারণ একটা নোটিশ দেওয়া হয়েছে, নোটিশে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটাই আমরা এতদিন ধরে চাইছিলাম যে কারা পাবে কারা পাবে না অ্যাটলিস্ট ক্লিয়ার করে দেওয়া হোক, তো সেইটা সাধারণ মানুষের জন্য ক্লিয়ার করে দেওয়া হয়েছে। দেখুন, আমরা অন্নপূর্ণা যোজনার একটা নোটিশ কিন্তু আমাদের সামনে পেয়ে গেছি। এই নোটিশটা 8 তারিখে পাবলিশ করা হয়েছে, 8/7/2026, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এই নোটিশের মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে যে কারা অন্নপূর্ণা ভান্ডার পাবে আর কারা পাবে না, সমস্ত কিছুই আজকের এই নোটিশ দেখে আপনাদের আমি জানাবো। এবং এই নোটিশটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় নোটিশ, আর এই নোটিশে সবটা ইংরেজিতে লেখা, কিন্তু আমি আমাদের সুবিধার্থে এই নোটিশটাকে পুরোপুরি বাংলায় কনভার্ট করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে এটাই যে আমরা বাংলায় পড়তে পারবো, বুঝতে পারবো, দেখতে পারবো। যেহেতু আমরা বাঙালি, সেহেতু ইংলিশটা আমাদের একটু টাফ মনে হতে পারে, আমি হয়তো আপনাদের বুঝিয়ে দেবো কিন্তু আপনারা নাও বুঝতে পারেন, সেই জন্য আমি এটাকে বাংলায় করেছি যাতে দুই পক্ষেরই সুবিধা হয়। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক বাংলাতে পড়ে পড়ে যে কি বলা হচ্ছে এই নোটিশ দিয়ে, কারা পাবে আর কারা পাবে না। দেখুন, সবার প্রথমেই বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার একটি পর্যালোচনা সভা আজ পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানে একটি সভা অনুষ্ঠিত হয়, সেখানে এনআইসি টিম এবং নোডাল ব্যাংকের প্রতিনিধিরাও এই সভায় উপস্থিত ছিলেন। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক, সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং কলকাতা পৌর সংস্থার কমিশনারের আধিকারিকগণ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। মানে একটা সভা করা হয়েছে, সেখানে ডিএম, এডিএম, কেএমসি, তারপরে এসডিও, এনআইসি সবাই কিন্তু উপস্থিত ছিল। এই সভাটার মূল উদ্দেশ্য ছিল অন্নপূর্ণা ভান্ডারের সমস্যা এবং সেগুলোর সমাধান কিভাবে হবে সেই নিয়ে। তো সেগুলো দেখুন কি বলা হয়েছে এখানে। দেখুন, প্রধান সমস্যা ও সিদ্ধান্তগুলি নিচে দেওয়া হলো বলে নোটিশে দেওয়া হয়েছে। প্রধান সমস্যা হচ্ছে নামের সামান্য পরিবর্তন, আধার পরিবর্তন ইত্যাদির জন্য এডিট অপশনের প্রয়োজন। আপনারা ইতিমধ্যেই অনেকেই বলছিলেন যে আপনাদের কিছু না কিছু ভুল হয়েছে, সেগুলোর জন্য এডিট অপশন থাকলে ভালো হতো। তো সেটা নিয়েও কিন্তু এই সভায় আলোচনা হয়েছে। তো এডিট অপশন কিন্তু চাওয়া হয়েছে। এনআইসি আজকের মধ্যেই নিশ্চিতভাবে এনকোয়ারি অফিসার এবং ভেরিফায়ার স্তরে এই সুবিধা প্রদান করবে। মানে আপনাদের আমি ইতিমধ্যেই জানিয়েছি বা ভিডিও দিয়েছি যে এডিট অপশন এসেছে, কিন্তু সাধারণের জন্য আসেনি। এই এডিট তারাই করতে পারবে যারা ভেরিফাই করতে যাবে আপনাদের বাড়িতে। এই যে বলা হচ্ছে এনকোয়ারি অফিসার, আপনাদের বাড়িতে যারা যারা এনকোয়ারি করতে যাবে তাদের কাছেই কিন্তু এডিট অপশন আসবে। তো যদি আপনাদের কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা এই তদন্তকারী অফিসার যারা আপনাদের বাড়িতে আসবে তাদেরকে আপনারা এডিট করতে বলতে পারেন। প্রয়োজনীয় ডকুমেন্ট হয়তো তারা চাইবে, তো সেই ডকুমেন্ট দেখে আপনারা এডিট করে নিতে পারেন আপনাদের যা ভুল হয়েছে সেটা। ঠিক আছে, এবারে ক্ষেত্রভিত্তিক তদন্তের সময় যদি কোনো সুবিধাভোগী অযোগ্য বলে বিবেচিত হন তবে পরবর্তীতে পোর্টালে তাদের আবেদন বাতিল করার বিধান থাকবে। মানে যখন এনকোয়ারি করতে যাবে তখন যদি কোনো সুবিধাভোগী বা যিনি এই অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন কিন্তু তিনি বিবেচিত নন, তিনি কোনো না কোনো কারণবশত বাদ যাচ্ছেন, তো সেক্ষেত্রে তার আবেদন রিজেক্ট হবে। ঠিক আছে, ফেরত পাঠানো বা রিভার্টেড আবেদনগুলি এনকোয়ারি অফিসার স্তরে উপলব্ধ করা হবে। এনআইসি 9/7/2026 তারিখের মধ্যে এটি নিশ্চিত করবে। মানে যদি কোনো আবেদন কোনো ভুল থাকে সেটা যদি ফেরত পাঠানো হয় তাহলে এনকোয়ারি অফিসাররা সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং তারাই এইগুলোকে আবার নতুন করে আবেদনগুলি ঠিক করে আবার করতে পারবে। ঠিক আছে, মানে আপনি আবেদন করেছেন, আপনার আবেদন যদি রিভার্টেড বা ফেরত পাঠানো হয় কোনো ভুলের জন্য, সেগুলো যদি ঠিক করতে বলা হয় তাহলে আপনার কাছে সেটা আসবে না। এটা আবেদন যারা খতিয়ে দেখছে বা ফিল্ড ইনকোয়ারি যারা করছে বা তদন্ত যারা করছে আপনার আবেদনের ভিত্তিতে তাদের কাছে আসবে এবং তারা এইটাকে অ্যাক্সেস করতে পারবে এবং আপনার যে ভুল আছে সেটাকে সংশোধন করিয়ে আবার সাবমিট করতে পারবে। তারাই করতে পারবে, কিন্তু আপনি কিন্তু করতে পারবেন না। এবারে আসি, অঙ্গনারী কর্মী, AWS বা আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার প্রমুখ অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য হবেন কি না তা জানতে চাওয়া হয়েছিল এই সভাতে।
এই বিষয়ে জানানো হয়েছে যে যেহেতু তারা সরকারি ক্ষেত্রে নিয়োজিত এবং মাসিক ভিত্তিতে সম্মানী বা পারিশ্রমিক পান, তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত তাদের আবেদন অনুমোদন করা নাও হতে পারে। মানে অঙ্গনারী কর্মী বা সহায়িকা, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এরা কেউ কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের আন্ডারে আসবে না বা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না আপাতত, ঠিক আছে। তারপরে আছে সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতাদের পরিবারের সদস্যদের এই যোজনার আওতায় বিবেচনা করা উচিত কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছিল, কারণ বিজ্ঞপ্তিতে পরিবারের সদস্যদের কথা উল্লেখ নেই। এই প্রসঙ্গে জানানো হয়েছে যে এই ধরনের পরিবারের আবেদনকারীদের আপাতত অনুমোদিত তালিকার অন্তর্ভুক্ত করা নাও হতে পারে। প্রকৃতপক্ষে অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া উচিত, এই বিষয়ে একটি স্পষ্টীকরণ জারি করা হবে। মানে আপনি সরকারি চাকরি করেন না, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এরকম নয়, আপনি পেনশন পান না, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এরকম নয়, আপনি ইনকাম ট্যাক্স দেন না, আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এরকম নয়। আপনার পরিবারের যে কেউ, আপনার স্বামী, শ্বশুর, ছেলে যদি সরকারি চাকরি করে বা পেনশন পায় বা আয়কর দেয়, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে অভাবী এবং যোগ্য মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে, তাই আপাতত তাদেরকে বাতিলের খাতায় রাখা হচ্ছে। আবার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেসব পরিবারের সদস্যরা জিএসটি প্রদান করেন, যাদের 3টি বা তার বেশি ঘর রয়েছে এবং 50 ডেসিবেলের বেশি জমি আছে, সেই সব পরিবারের মহিলাদের বিবেচনা করা হবে কি না তা নিয়ে প্রশ্ন ছিল। এটি স্পষ্ট করা হয়েছে যে এই ধরনের সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র 19/5/2026 তারিখের এত বিজ্ঞপ্তি নম্বর অনুযায়ী তদন্ত করা হবে এবং সেই অনুযায়ী আবেদনগুলির সুপারিশ করা হবে। যদি কোনো পরিবারের সদস্যের জিএসটি থাকে বা ওই পরিবারের 3টির বেশি রুম থাকে বা কোনো পরিবারের 50 ডেসিমেলের বেশি জমি থাকে, তাহলে সেগুলো তদন্ত সাপেক্ষ এবং তদন্ত করার পরে আবেদনগুলিকে সুপারিশ করা হবে। মানে তদন্ত যদি কমপ্লিট হয়ে যায় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু এই আবেদনগুলি সুপারিশ হবে। 3টির বেশি ঘর থাকলে আপনারা টাকা পাবেন, 50 ডেসিবেলের বেশি জমি থাকলেও টাকা পাবেন, আর জিএসটি থাকলেও টাকা পাবেন। তবে সেগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত হওয়ার পরেই কিন্তু সুপারিশ করা হবে। এনকোয়ারি অফিসারের সুপারিশের পাতাটি স্ক্যান এবং আপলোড করতে প্রচুর সময় লাগছে। মানে যারা এনকোয়ারি করছে তাদের তো একটা ফর্ম রয়েছে যে কি আছে কি নেই, তারা সেগুলো টিক দিচ্ছে বা লিখে দিচ্ছে। তো সেই পাতাটির নিয়ম অনুযায়ী তাদেরকে স্ক্যান করে আপলোড করতে হয় পোর্টালে, কিন্তু এতে অনেক সময় লাগছে বলে এটি স্পষ্ট করা হয়েছে যে দ্রুত নিষ্পত্তির স্বার্থে, মানে আবেদনগুলি যত দেখুন আপলোড করতে একটা সময় লাগবে, সেগুলো সুপারিশের পাতাটি স্ক্যান করবে, আপলোড করবে যারা এনকোয়ারি অফিসাররা, তো সেক্ষেত্রে যত সময় লাগবে তত আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার পেতে দেরি হবে, তাই তো। তো সেই অন্নপূর্ণা ভাণ্ডারের নিষ্পত্তির স্বার্থে এই মুহূর্তে এটি পোর্টালে আপলোড করার কোনো প্রয়োজন নেই, হয়তো ভবিষ্যতে আপলোড করতে পারবে তারা। তবে ব্যাক এন্ড অফিসে যথাযথ সিল ও স্বাক্ষর সহ হার্ড কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। মানে এনকোয়ারি অফিসার যারা, তারা যে সুপারিশের পাতা যেটা তারা প্রতিটা পরিবারের জন্য আলাদা আলাদা লিখছে, তো সেই পাতাটি আর স্ক্যান করার প্রয়োজন নেই, তবে অফিসে কিন্তু যথাযথ সিল এবং স্বাক্ষর সহ সেটা রাখতে হবে। কর্মী সংকট দূর করতে জেলা প্রশাসনের উচিত এসডিপিও, কর্মী সংকট রয়েছে স্বাভাবিকভাবেই, তো সেক্ষেত্রে এসডিপিও, আশা কর্মী, আইসিডিএস কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং ইচ্ছু বিএলও প্রমুখদের পারিশ্রমিকের বিনিময়ে ক্ষেত্রস্তরে তদন্ত পরিচালনার কাজে যুক্ত করা বা যা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ কর্মী সংকটের জন্য আশা কর্মী, তারপরে আইসিডিএস, সহায়িকা, সুপারভাইজার, বিএলও যারা ইচ্ছুক তাদেরকে পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হবে এবং এই তদন্ত পরিচালনার কাজে যুক্ত করা হবে, যাতে তারা ভেরিফিকেশন করতে পারে বাড়ি বাড়ি গিয়ে। এবারে আবার কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, অফলাইন আবেদনকারীরা তাদের আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারছেন না। প্রচুর সংখ্যক আবেদনকারী বিডিও অফিসে আসছেন, মানে অফলাইনে যারা আবেদন করেছেন তারা তো কোনোভাবেই তাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা চেক করতে পারছে না। যারা অনলাইনে আবেদন করেছে তারাই শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে পারছে যে তাদের অ্যাপ্রুভাল হয়েছে না, আন্ডার ইনকোয়ারি রয়েছে না, প্রসেসে রয়েছে, কি রয়েছে না রয়েছে তারা দেখতে পাচ্ছে। কিন্তু যারা অফলাইনে আবেদন করেছে হাতে লিখে, তাদের এই সুবিধাটা কিচ্ছু নেই। তো সেক্ষেত্রে এই সুবিধাটাও কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিডিও অফিসে তারা ভিড় জমাচ্ছে, বিডিও অফিসে গিয়ে তারা জানতে চাইছে যে তাদের আবেদনের স্থিতি কি, আমি কেন অন্নপূর্ণা ভাণ্ডার পেলাম না। তো সেক্ষেত্রে এই
চাপটা কমানোর জন্য বিডিও অফিস থেকে সেই জন্য একটা পোর্টাল হয়তো আগামী দিনে চালু করা হবে এবং সেখানে অফলাইনে যারা আবেদন করেছে তারাও যাতে স্ট্যাটাস দেখতে পায় সেরকম সিস্টেম চালু করা হবে। হয়তো আপনারা মোবাইল নাম্বার দিয়ে বা আধার নম্বর দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে বসেই। এখানে বলা হচ্ছে দেখুন, স্পষ্ট অফিসে জমা দেওয়া ভৌত বা কাগজের আবেদনগুলির স্থিতি যাতে নাগরিকরাও পরীক্ষা করতে পারেন তার জন্য এনআইসি 9/7/26 তারিখের মধ্যে স্ট্যাটাস চেকের সুবিধা চালু করবে। মানে 9 তো পেরিয়ে গেছে, তো এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক চালু হয়নি। যাই হোক, দ্রুত চালু হবে বলেই আশা করা যাচ্ছে যে দ্রুত যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে তারাও স্ট্যাটাস চেক করতে পারবে বাড়িতে বসে। এরপরে আর সেরকম এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো সরকারি আধিকারিকদের জন্যই, তাদের মধ্যে কথোপকথন হয়েছে। তারপরে দেখুন আবার এই জায়গাটা ইম্পর্টেন্ট, আবেদনকারীরা যাতে তাদের আবেদনের সঠিক স্থিতি জানতে পারেন তার জন্য বিডিওরা নিজেদের অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসগুলিতে হেল্প ডেস্ক খোলার সম্ভাবনা খতিয়ে দেখতে পারেন। মানে আপনারা যাতে আপনাদের স্ট্যাটাস দেখতে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, কি হলো আপনাদের অ্যাপ্রুভ হলো, রিজেক্ট হলো, কি রিভার্টেড হলো, সেই সমস্ত আপনারা যদি আপডেট আপনাদেরকে যাতে তাড়াতাড়ি দেওয়া হয় সেই জন্য একটা হেল্প ডেস্ক খোলার কিন্তু সম্ভাবনা খতিয়ে দেখা হবে আগামী দিনে। যেসব যোগ্য সুবিধাভোগীদের আবেদন 30/6/2026 তারিখ পর্যন্ত পাওয়া গেছে এবং বর্তমানে তদন্তাধীন রয়েছে তাদের অনুমোদনের প্রক্রিয়াটি 10/7/26 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে, যাতে যারা এখনো টাকা পায়নি তারা যেন দ্রুত তা পেয়ে যান। মানে 10 তারিখের মধ্যে এই পুরো প্রক্রিয়া কমপ্লিট করে তাদেরকে কিন্তু টাকা পাঠানো হবে। যারা গত মাসে আবেদন করেছে, ঠিক আছে, তাদের যারা এখনো টাকা পায়নি তাদের 10 তারিখে পর্যন্ত তাদের আবেদন খতিয়ে দেখা হবে এবং তারপরে তাদের টাকা দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হবে। এছাড়া সমস্ত অফলাইন আবেদন 10/7/2026 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে, যাতে সমস্ত যোগ্য আবেদনকারী তাদের জুলাই মাসের প্রাপ্য সুবিধা পেতে পারেন। মানে যারা অফলাইনে হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের সমস্ত ফর্ম ডিজিটাইজ করতে হবে 10/7/2026 তারিখের মধ্যেই। 10 জুলাইয়ের মধ্যে কিন্তু সব ফর্ম অনলাইনে তুলতে হবে, এরকমটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। অলরেডি সেই কাজ হচ্ছে। আমরা যখন এন্ট্রি করতে যাচ্ছি অনলাইনে, যারা অফলাইনে জমা দিয়েছে তাও অনলাইনে এন্ট্রি করতে আসছে, তাদের ক্ষেত্রে আমরা অনলাইনে এন্ট্রি করতে গিয়ে দেখছি যে তারা যে অফলাইনে ফর্মটা এন্ট্রি দিয়েছিল জমা, তা সেই ফর্মটা এন্ট্রি হয়ে গেছে। তো পুনরায় একটা আধার নম্বর দিয়ে দ্বিতীয়বার আবেদন করা যাচ্ছে না। এরপরেই দেখুন, সভাপতিকে ধন্যবাদ জানিয়ে এবং সভাপতির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়। বেশ, তাহলে বুঝতে পারলেন যে কারা পাবে কারা পাবে না, স্ট্যাটাস দেখা কবে থেকে শুরু হবে, কবে থেকে আপনারা টাকা পাবেন। জুন মাস পর্যন্ত যারা ফর্ম জমা দিয়েছিলেন, যারা টাকা পাননি, যাদের কোনো কারণে রিজেক্ট বা পেমেন্ট ফেলিওর হয়েছিল, তাদের 10 তারিখের মধ্যে সমস্ত তদন্ত মিটিয়ে তাদেরকে টাকা দেওয়ার কিন্তু একটা প্রক্রিয়া চলবে। এবং যারা হাতে লিখে ফর্ম জমা দিয়েছিল, যাদের ফর্ম ডিজিটাইজ করা হয়নি, তাদের ফর্ম কিন্তু 10 তারিখের মধ্যে ডিজিটাইজ করতে হবে, এরকমটাই কিন্তু এই নোটিশ থেকে জানতে পারলাম। এছাড়াও কারা পাবে কারা পাবে না এই বিষয়ে আমরা একটা স্পষ্ট ধারণা এই নোটিশ থেকে পেয়ে গেছি। এই নোটিশ ছাড়াও আগেই জানিয়ে দেওয়া হয়েছে যদি কোনো পরিবারের সন্তানরা বেসরকারি স্কুলে পড়ে, সরকার অনুমোদিত নয় এরকম বেসরকারি স্কুলে পড়ে, তাহলে কিন্তু তারাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি সবাই জেনে গেলেন যে কারা পাবে কারা পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার। অ্যাকচুয়ালি এই নোটিশ থেকে পুরোটাই স্পষ্ট। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।